এখন দেখবেন চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার সংবাদ শিরোনামগুলো। নিউজিল্যান্ডকে ৮ উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়, ৬ উইকেট শিকারে ম্যাচ সেরা এবাদত হোসেন। সারা দেশে পঞ্চম ধাপে ৭৬০টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে, নির্বাচন সুষ্ঠু করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সংশোধিত তালিকায় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১,৮২,০০০, এরপর রাজাকারের তালিকা করার উদ্যোগ। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতিয়ায় ফেরি চলাচল বন্ধে, দুই পাড়ে দীর্ঘ যানজট, মাঝ নদীতে আটকে আছে ৩টি ফেরি। এবং যুক্তরাষ্ট্রে ও ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ রুদ্ধ করতে যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্তের ১৫% পুনঃসংক্রমণ। কুয়াশায় সাল ছুঁয়ে পানি আর কত হয়রানি আছে সমাধান, বসত ঘরে লাগাও আনো আসি। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার বিস্তারিত। নিউজিল্যান্ডে ইতিহাস গড়ল বাংলাদেশ ক্রিকেট দল। ব্ল্যাক ক্যাপদের প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছে টিম টাইগার্স। ২ ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৮ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়ে যায় বাংলাদেশ। মাউন্ট মুঙ্গানুইয়ে এবাদত হোসেনের পেস দাপটে বাংলাদেশকে মাত্র ৪০ রানের টার্গেট দিতে পেরেছিল নিউজিল্যান্ড। সহজেই সেই রান চেজ করে টেস্ট চ্যাম্পিয়নশিপের হারিয়ে নিউজিল্যান্ডের মাঠে প্রথম জয় তুলনায় বাংলাদেশ। এক দশক পর উপমহাদেশের কোনো দেশ নিউজিল্যান্ডকে তাদের মাটিতে হারালো। তামান্না তানজিনার রিপোর্ট। লম্বা সময় অপেক্ষার পালা শেষ, অবশেষে নিউজিল্যান্ডের মাটিতে জয়ের দেখা পেল বাংলাদেশ ক্রিকেট দল, তাও টেস্ট ক্রিকেটে। ৮ উইকেটে বড় জয় দিয়ে ব্ল্যাক ক্যাপদের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরু টিম টাইগার্সের। ম্যাচ জয়ের নায়ক বাংলাদেশের সিমার এবাদত হোসেন। It's taken 16 attempts against New Zealand, but historic ground has now been broken. চতুর্থ দিনই মোটামুটি জয়ের দ্বার প্রান্তে ছিল বাংলাদেশ, তারপরও নিউজিল্যান্ড বলে কথা, কিন্তু শব্দটা থেকেই যায়। ৫ উইকেটে ১৪৫ রান নিয়ে পঞ্চম ও শেষ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে মাঠে নামে ব্ল্যাক ক্যাপরা। মাঠে নেমেই এবাদতের সাথে যোগ দিলেন তাসকিন। এদিন তাসকিন এবাদত কম্বিনেশনে ১৬৯ রান তুলতেই অল আউট নিউজিল্যান্ড। এবাদতের শিকার ৬ আর তাসকিনের ৩, মিরাজ নেন ১ উইকেট। জয়ের জন্য বাংলাদেশের সামনে মাত্র ৪০ রানের টার্গেট। নিউজিল্যান্ড অবশ্য তাদের সর্বোচ্চ চেষ্টাটা করেছিল। ৩৪ রানের মধ্যে সাউদি আর কাইল জেমিসনের ২ উইকেট শিকার, কিন্তু শেষ রক্ষা হয়নি। বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ৮ উইকেটে। ২০১১ সালে উপমহাদেশের পরাশক্তি হিসেবে শেষবার নিউজিল্যান্ডের মাঠে তাদের হারিয়েছিল পাকিস্তান। ১০ বছর পর বাংলাদেশ সেই খরা কাটানোর উৎসবে মেতে উঠল। তামান্না তানজিনা, স্পোর্টস ডেস্ক, চ্যানেল আই। ২ ম্যাচের সিরিজের প্রথম টেস্টে টেস্ট চ্যাম্পিয়নশিপের চ্যাম্পিয়ন নিউজিল্যান্ডকে হারিয়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে পেসারদের পাশাপাশি স্পিনাররাও দেখিয়েছেন সমান দক্ষতা। দ্বিতীয় ইনিংসে এবাদতের ৬ উইকেট শিকারে বাংলাদেশের জয়ের পথ সহজ হয়। ম্যাচ সেরাও হয়েছেন এবাদত। Teammates and all are raise our hands. Yes, we have to do it, and we can do it in the New Zealand soil. We can beat the New Zealand soil. How to bowl in the away condition, how to reverse the ball in the away, and how to bowl in the good length in the New Zealand. So we are still learning, and I am trying to hit in the always ball in the top of the stump, and the success is coming. Just little patience. পঞ্চম ধাপে দেশের ৪৮ জেলা ৭০৭টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হচ্ছে আজ। সকাল থেকেই কেন্দ্রগুলোতে ভিড় করেছেন ভোটাররা।
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ডক্টর আব্দুল গাফফার স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে আছেন সোমা ইসলাম। সরাসরি যাব তার কাছে। সোমা, সেখানে ভোট গ্রহণের চিত্র কেমন দেখছেন? ভোটার উপস্থিতি কেমন? ইউপি ভোটে এই মুহূর্তে তো রয়েছে গজারিয়ার বালিয়াকান্দি ইউপি ইউনিয়নে। আর সবার আগে যে ছবিটা দেখাতে চাই, নিশ্চয়ই ক্যামেরা পার্সন দেখাচ্ছে, যে এই যে স্কুল কেন্দ্রটি আছে, দেখুন না, মাঠ ছাড়িয়ে গেছে ভোটারদের লাইন। সকাল থেকেই 7টা থেকেই কিন্তু ভোটাররা উপস্থিত হতে শুরু করেছে বিভিন্ন ভোট কেন্দ্রগুলোতে। গজারিয়াতে যে আজকে এখানে ভোট হচ্ছে, 7টি ইউনিয়নে ভোট হচ্ছে। 7টি ইউনিয়নে কিন্তু 66টি কেন্দ্র আছে এবং 66টি কেন্দ্রের মধ্যে সবগুলো কেন্দ্রই ঝুঁকিপূর্ণ এবং সহিংসতা হতে পারে। এবং গত রাতেও একটি ইউনিয়নে কিন্তু ভোটকে কেন্দ্র করে একটু সহিংসতা হয়েছে, সেই জন্য সতর্ক অবস্থানে আছে আইন শৃঙ্খলা বাহিনী। দেখতে পাচ্ছেন যে ভোট কেন্দ্রের ভেতরে কিন্তু একদম সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, কেন্দ্রের বাহিরেও পাহারায় আছে। আর এ তো গেল ভোটের চিত্রটা দেখাচ্ছি। ভোটার উপস্থিতি অত্যন্ত সন্তোষজনক। নারীদের লাইন দেখাচ্ছি, পাশে আছে পুরুষদের লাইন, অর্থাৎ উপচে পড়া ভোটার উপস্থিতি। আর তারপরের যে বিষয়টি সেটা হচ্ছে যে ভোট ভালো হবার তো সকলেই জানে 3টে বিষয়। সেটা হচ্ছে ভোটার উপস্থিতি হতে হবে, কেন্দ্রের পরিস্থিতি ভালো থাকতে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। 7টি ইউনিয়নে যে ভোট হচ্ছে সেখানে কিন্তু চেয়ারম্যান প্রার্থী আছে 42 জন। আর যদি আমি বলি যে 42 জন তারা কারা চেয়ারম্যান প্রার্থী, ওই একটাই বিষয় যে আওয়ামী লীগ ভার্সেস আওয়ামী লীগের এখানে লড়াইটাই হচ্ছে মুখ্য। আর সেইখানে এই চিত্র দেখেই কিন্তু বোঝা যায় যে পার্টিসিপেশনও কিন্তু খুব ভালো এবং সাধারণ কাউন্সিলর যারা আছে, সংরক্ষিত নারী কাউন্সিলর অর্থাৎ মেম্বার চেয়ারম্যান পদেও কিন্তু হাড্ডাহাড্ডি লড়াইটা রয়েছে। এ তো গেল ভোটের মাঠের চিত্র। এখন পর্যন্ত কোনো সহিংসতার ঘটনা নেই, তবে নজরদারি যেহেতু আছে, বিচ্ছিন্ন কিছু ঘটনা গত রাতেও ঘটেছে এবং বেশ কিছু ইউনিয়ন আছে দুর্গম, সেই দুর্গম এলাকাগুলোতে ভোটকে কেন্দ্র করে যেন কোনো ধরনের সহিংসতা হতে না পারে সেজন্য পর্যাপ্ত এবং বাড়তিও ফোর্স মোতায়েন করা হয়েছে কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে। আর যদি একটু ভোটারদের সাথে কথা বলতে চাই তাহলে তাদের কথা তো জানতেই হবে, শুনতেই হবে কেন তারা ভোট দিতে আসেন। আপা, কার সাথে যে শুরু করব? আপা, শুনলাম এতক্ষণ ভোটের আগে প্রার্থীরা নাকি আপনাদেরকে বিরিয়ানি খাওয়াইছে, তো ভোটের পরে যদি বিরিয়ানি খাওয়া কথা না রাখে কি করবেন? খাওয়া সেটা খুশি মনে খাওয়াইছে, দেশের মেম্বার হইলে আমাদের ভালো, আমার দেশের নিরাপদ থাকবে, ছেলে মেয়েরে খারাপ কাজে তো মুক্ত রাখবো, পারমানেন্ট সাহায্য পাবো। সবসময় ভোট দেন? হ্যাঁ, এবার দিলে 2বার দেওয়া হবে। আমার নিজের ভোটটা নিজে দেন নাকি আবার অন্য কেউ দিয়ে দেয়? আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো। আমার ভোট আমি। আচ্ছা, নিজের ভোটটা যে নিতে আসছেন, বাড়ির লোকে চাপ দিয়ে বলছে এরে দিবেন না নিজের পছন্দ অনুযায়ী? না, আমার পছন্দ মতো আমি দিব। বাড়িতে ভোটার কয়জন? 2 জন। 2 জনই আসছেন? হ্যাঁ, 2 জন আসছি। আপা, বিরিয়ানি নাকি অনেক খাওয়াইছে, পরোটা খাওয়াইছে, পরে ভোটের পরে যদি কথা না রাখে? সবাই তো আশা করে সব কিছু করার জন্য, কারণ মনে করেন আশা করতেছে যেন সবাই যেন আমাদের একটা বাড়ির জন্য বড় একটা মানুষ যেন আমাদের গরিবের জন্য সাহায্য করতে পারে, বা সবাই যেন। ভোটার কয়টা বাড়িতে? আমাদের বাড়িতে 2টা ভোটার। 2 জনই আসছে? জি। আর একটা ভোটার কে? আমার স্বামী। স্বামী যারে বলছে তারে ভোট দিবেন নাকি মন যারে চাই তারে দিবেন? মন যারে তারই দিব। আচ্ছা আচ্ছা, স্বামী শুনছিলেন ভোটারদের কথা। 4টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট চলবে। 1,12,000 এই 7টি ইউনিয়নে ভোট দিবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন পর্যন্ত খুব ভালো আছে। ভোটার উপস্থিতি নিজের চোখেই তো দেখলো আমাদের দর্শকরা। সোমা, আপনাকে ধন্যবাদ মুন্সিগঞ্জ থেকে ভোটের খবর জানানোর জন্য। পঞ্চম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামের 3 উপজেলা 24টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে প্রয়োজনীয় সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে। চট্টগ্রামের বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রে আছেন চৌধুরী ফরিদ। সরাসরি যাব তার কাছে। ফরিদ, চট্টগ্রামে ভোটের পরিস্থিতি কেমন দেখছেন? আমি এখন আছি চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলদর বশিরুজ্জামান স্মৃতি শিক্ষা কেন্দ্রের ভোট কেন্দ্রে। আপনারা দেখতে পাচ্ছেন সকাল থেকে এখানে কুয়াশা ঢাকা ছিল, এখন সূর্যের মুখ একটু দেখা গেছে। এই যে আমার পেছনে অনেক যে ভোটার এখানে লাইন ধরে ভোট দিচ্ছে সকাল থেকে কনকনে শীতের মধ্যে। চট্টগ্রামের আনোয়ারা, বোয়ালখালী, চন্দনাইশ উপজেলার প্রায় 24টি ইউনিয়নের পরিষদের ভোট অনুষ্ঠিত হচ্ছে। আমার পাশে একজন নৌকা প্রার্থী, সে এখানে ভোট করতেছেন। আমি তার কাছে জানতে চাইবো তার পরিস্থিতিটা কি। সলিমউদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত, আমাদের প্রিয় নেতা আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাভেদ সাহেবের মনোনীত প্রার্থী। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নৌকা উপহার দিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী,
বাংলাদেশের যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা এই চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। উন্নয়ন যে আমাদের প্রধানমন্ত্রী যে উন্নয়ন করেছেন সেই উন্নয়নের ফসল হিসেবে নৌকাপতিকে আমাকে বিপুল ভোটে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। হ্যাঁ, করিম বলেছেন নৌকা প্রার্থী বিজয়ী হবে। এখানে আরো প্রার্থী আছেন। চট্টগ্রামের বেশ কয়েকটি উপজেলার মধ্যে বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং বিপুল পরিমাণ ভোটার উপস্থিতি দেখতে পাচ্ছি। এই হলো চট্টগ্রামের পরিস্থিতি। ফরিদ, আপনাকে ধন্যবাদ চট্টগ্রাম থেকে ভোটের পরিস্থিতি জানানোর জন্য। ঘন কুয়াশায় বন্ধ আছে পাটুরিয়া দৌলতিয়া ফেরি চলাচল। রাত 12টা থেকে এখনও অপেক্ষায় শত শত গাড়ি। এতে উভয় পারে প্রায় 10 কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় রাত 1টার দিকে মাঝ পদ্মায় ফেরির মার্কিং বাতির আলো অস্পষ্ট হয়ে যায়। দুর্ঘটনা এড়াতে তখন থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। নদীতে 3টি ফেরি আটকে বসে আছে। কর্তৃপক্ষ জানিয়েছে কুয়াশা না কমা পর্যন্ত ফেরি চলাচল করবে না, তাই অনিশ্চিত অপেক্ষা যাত্রীদের। যানবাহন পারাপারের জন্য বর্তমানে পাটুরিয়া দৌলতিয়া নৌ রুটে 15টি ফেরি চলাচল করে। ঘন কুয়াশার কারণে ইউএস বাংলার 2টি ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি আন্তর্জাতিক ফ্লাইট ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিবর্তে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সংশোধিত তালিকায় মুক্তিযোদ্ধা সংখ্যা 1,82,000। মুক্তিযোদ্ধাদের নতুন তালিকা হবে না জানিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেছেন, এবার হবে রাজাকারের তালিকা। জাতীয় সংসদের আসন্ন অধিবেশনে এজন্য বিল উত্থাপন করা হবে। আর 26শে মার্চ 1,07,000 মুক্তিযোদ্ধার হাতে তুলে দেওয়া হবে বীর মুক্তিযোদ্ধা লেখা জাতীয় পরিচয়পত্র। সোমা ইসলামের রিপোর্ট। স্বাধীনতার 50 বছরে মুক্তিযোদ্ধাদের তালিকা সংশোধন করা হয়েছে অনেকবার। নতুন তালিকায় প্রকৃত মুক্তিযোদ্ধা 1,82,000। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী জানালেন, এরশাদ এবং জিয়ার আমলে তালিকায় ভুয়া নাম কম যোগ হলেও কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছিল বিএনপি জামাত জোট সরকার। বর্তমানে 5,000 আবেদন অপেক্ষমান আছে, তবে নতুন করে আর কোনো তালিকা হবে না। আমাদের যেহেতু ফাইনাল তালিকা হয়ে গেছে, 1,82,000 মুক্তিযোদ্ধা এখন আমাদের তালিকাভুক্ত আছে। 10,000-এর মতো বাদ হয়েছে। এর বাইরে আর কোনো নতুনভাবে কোনো আবেদন করার কোনো সুযোগ নেই। সে প্রকৃত মুক্তিযোদ্ধা হোক হলেও নতুনভাবে আর আপিল করার সুযোগ নেই। জাতীয় পার্টির সময়ে বা জিয়াউর রহমানের ওই আগের সময়ে সেই সময়ে এত ব্যাপক হারে হয়নি। বিশেষ করে এইটা 4 দলীয় জোট সরকারের আমলে তারা এলোপাথারিভাবে একজনে আবেদন করলো, বিনা যাচাই বাছাই তারা অনেক সময় গেজেটভুক্ত করেছেন। মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকার পাশাপাশি রাজাকারের তালিকা তৈরির কথাও বললেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। রাজাকারদের তালিকা প্রণয়নের আইনগত যে ভিত্তি, সেই আইনটার জন্য পার্লামেন্টে যাবে। তা আমি আশা করছি যে আগামী 16ই জানুয়ারি যে আমাদের পার্লামেন্ট আবার বসবে, এই সেশনে হয়তো একটু লম্বা সেশন হতে পারে এবং এই সেশনে যাতে আইনটা পার্লামেন্টে উপস্থাপিত হয় সেজন্য আমরা মাননীয় স্পিকারের বরাবর আবেদন রেডি করেছি, পাঠিয়ে দেব। আগামী স্বাধীনতা দিবসে মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ এক উপহারের উদ্যোগ নিয়েছে সরকার। প্রত্যাশা যে 26শে মার্চ আমাদের এই স্বাধীনতার 50 বছরের আমরা সমাপনী অনুষ্ঠান করব। আইডি কার্ডটা পাবে সবাই, 1,82,000 পাবে না, শুধু জীবিত মুক্তিযোদ্ধারা পাবে। এখন সেই সংখ্যা আমাদের 1,07,000-এর মতো আছে। মন্ত্রণালয়ের সংশোধিত গেজেট অনুসরণ করে এই কাজ করছে নির্বাচন কমিশন। বর্তমান কমিশন বিদায় নেবার আগেই রাষ্ট্রপতির হাতে তুলে দেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল হামিদের জাতীয় পরিচয়পত্র। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে বাড়ছে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা। যুক্তরাজ্যে সংক্রমিতদের 15%ই পুনরায় সংক্রমিত হয়েছে বলছেন দেশটির শীর্ষ বিজ্ঞানী। ওমিক্রন উচ্চ সংক্রমণশীল হওয়ায় হাসপাতালগুলোতে রোগীর উপচে পড়া ভিড়। এই অবস্থায় স্বাস্থ্য ব্যবস্থাপনায় চাপের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। সংবাদের এ পর্যায়ে নিচ্ছি অশোক লিডার নিফাদটস বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে অ্যাশেজের 4th টেস্টের প্রথম দিনই সিডনিতে বৃষ্টির হানা, ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিং অস্ট্রেলিয়া। সংগঠনগুলোকে আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন। পঞ্চগড় থেকে এ রহমান মুকুলের তথ্য ভিডিও চিত্রে সৌমিক আহমেদের রিপোর্ট।
এবারের শীতে দ্বিতীয়বারের মতো পঞ্চগড় ও তেঁতুলিয়ার বিভিন্ন স্থানে গরিব, দুস্থ ও ছিন্নমূল অসহায় শীতার্ত মানুষদের কম্বল দিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের স্বাস্থ্য সেবা কেন্দ্র। তীব্র শীতে গরম কাপড় পেয়ে কৃতজ্ঞতা জানিয়েছে সাধারণ মানুষ। আমি একজন মুক্তিযোদ্ধা, আমি এই বয়সে প্রকৃতি জীবন স্বাস্থ্য কেন্দ্রের থেকে এই কম্বলটা পেয়ে আমি খুবই আনন্দিত। কম্বলটা দিলেন বা আল্লাহ তোমার সুখ শান্তি ভালো রাখো। আমি একজন বীর মুক্তিযোদ্ধা, এই শীতে একটা কম্বল পাইলাম, এটা আমি খুব খুশি। সরকারের পাশাপাশি শীতার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসায় প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনকে ধন্যবাদ জানিয়েছে স্থানীয় প্রশাসন। পঞ্চগড়ের মানুষ প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যানের প্রতি আমরা সবাই কৃতজ্ঞ, আর আমরা চাই এইভাবে এই ধারাবাহিকতা যেন অব্যাহত রাখেন। উনি প্রতি বছরের জন্য আমাদের গরিব দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করেন। অত্যন্ত শীতপ্রবণ এলাকা এটি, এবং এখানে গরিব ও দুস্থ মানুষের সংখ্যা যথেষ্ট। তাদের প্রতি বছরই শীতবস্ত্রের চাহিদা রয়েছে। এরকম একটি মানবিক উদ্যোগ গ্রহণ করার জন্য চ্যানেলের প্রকৃতি জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান সহ এর সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে আমি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ভবিষ্যতেও দুস্থ মানুষের পাশে থাকার কথা জানিয়েছে প্রকৃতি ও জীবন ফাউন্ডেশন। সৌমিক আহমেদ, চ্যানেল আই। এবারে জিপিএইচ ইস্পাত বাংলাদেশের অগ্রযাত্রা সংবাদ। নির্মাণে প্রচলিত স্টিল বেছে নেবেন নাকি বেছে নেবেন এশিয়ার প্রথম কোয়ান্টাম ইলেকট্রিক আর্ক ফার্নেসে তৈরি বিশ্বসেরা স্টিল? জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। হাওর বেষ্টিত সুনামগঞ্জে এগিয়ে চলেছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল, টেক্সটাইল ইনস্টিটিউট ও রানীগঞ্জ সেতুর কাজ। শুরুর অপেক্ষায় রয়েছে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় ও উড়াল সেতুর কাজ। এর মধ্য দিয়ে পাল্টে যাচ্ছে সুনামগঞ্জের জনজীবন। সুনামগঞ্জ প্রতিনিধি একে মহিমের রিপোর্ট, জানাচ্ছেন রাজীব আহমেদ। দেশের অন্যান্য এলাকার মতোই পাল্টে যাচ্ছে সুনামগঞ্জ জেলা। দ্রুত এগিয়ে চলছে বিভিন্ন উন্নয়ন প্রকল্প। সদর উপজেলার মদনপুরে চলছে বঙ্গবন্ধু মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের কাজ। এরই মধ্যে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনে শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জে কুশিয়ারা নদীর উপর ৭০২ মিটার দৈর্ঘ্যের সেতুর কাজ শেষ হবে এবছরই। চলমান রয়েছে সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের কাজ। এই মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে আমাদের শিক্ষাক্ষেত্রে সুনামগঞ্জ জেলা আরও এক ধাপ এগিয়ে যাবে। আমরা সমস্ত জেলাবাসী চিকিৎসা ক্ষেত্রে বিশাল একটা সফলতা অর্জন করতে পারবো। সুনামগঞ্জ থেকে নেত্রকোনা জেলার সাথে সরাসরি সড়ক যোগাযোগ স্থাপনের জন্য একনেকে পাশ হয়েছে শেখ হাসিনা উড়াল সেতু প্রকল্পটি। উড়াল সেতুটি নির্মাণ হলে নেত্রকোনার সাথে সরাসরি যোগাযোগ স্থাপন হবে সুনামগঞ্জ জেলার। আমাকে গণপূর্ত বিভাগ জানিয়েছেন যে প্রায় ৬০০ কোটি টাকার মতো কাজ তারা টেন্ডারের মাধ্যমে চলমান রয়েছে, এবং আগামী বছর আশা করা যাচ্ছে যে আগে ২০২৩ সালের ভেতরে এই ভবনগুলোর নির্মাণ কাজ সমাপ্ত হবে। মানসম্পন্ন যে চিকিৎসা সেবা থেকে মানুষ বঞ্চিত রয়েছেন, এই মেডিকেল কলেজ হাসপাতাল চালু হওয়ার পরে মানুষের সেই প্রত্যাশা পূরণ হবে বলে আমি বিশ্বাস করি। স্থানীয়রা বলছেন, জেলার আমূল পরিবর্তনের মধ্য দিয়ে জনজীবনে আসবে নতুন গতি, কর্মসংস্থান সৃষ্টি হবে বহু মানুষের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে নিটল টাটা কৃষি সংবাদ। মাদারীপুরে বাণিজ্যিক ভিত্তিতে লাউ চাষ বাড়ছে। ভাসমান পদ্ধতিতে অনাবাদি জমিতেও লাউ চাষ করছেন অনেকে। তারা বলছেন, খরচের হিসেবে অন্যান্য ফসলের চেয়ে লাউ চাষ লাভজনক। মাদারীপুর থেকে রাহাত হোসাইনের রিপোর্ট। মাদারীপুরের পতিত ও অনাবাদি জমিতে লাউ চাষ বাড়ছে ভাসমান বেডে লাউ চাষ। খাল, বিল, পুকুর ও জলাশয়ে কচুরিপানা স্তূপ করে ভাসমান বেডে লাউ গাছ লাগিয়ে কম খরচে বেশি লাভবান হচ্ছেন চাষি। এবছরের আবহাওয়া অনুকূলে আছে, লাউ ফলনটা অনেক ভালো হয়েছে। আমার ১০,০০০ টাকার উপরে খরচ হয়েছে। আমার লাউ তো এবার ফলন ভালো। এবছরে 10 কাঠা লাগাইছি, আর আগামীতে আল্লাহ বাঁচাইলে আরো বেশি করে লাগাবো। বাজারে একটি লাউ বিক্রি হচ্ছে ৭০ থেকে ১০০ টাকায়। দেখলাম যে অল্প খরচে অধিক লাভ, এবং আমারও জমি আছে 2 বিঘা জমি। লাউ চাষ করছি ভাসমান বেডে, অনেক লাউ হয়েছে, কিন্তু ভালো টাকায় বেচা কিনা করছে। প্রচলিত আবাদের পাশাপাশি নতুন নতুন প্রযুক্তি সরবরাহ করছে কৃষি বিভাগ। আমরা হাইব্রিড জাত ডায়না ব্যবহার করছি,
এবং কৃষকদের আমরা প্রশিক্ষণ দিচ্ছি, তারা ধাপে এই লাউ চাষ করছে এবং লাউ চাষ করে কৃষকরা লাভবান হচ্ছে। আমরা নিরাপদ পদ্ধতিতে আমরা সবজি চাষ করছি। এবছর আবহাওয়া অনুকূল এবং আমাদের কারিগরি পরামর্শ ও প্রশিক্ষণ প্রদানের কারণে লাউ চাষ খুবই ভালো হয়েছে, বাজারে লাউয়ের দামও ভালো। এবছর মাদারীপুর জেলায় 705 হেক্টর জমিতে লাউ চাষ হয়েছে। মাদারীপুরের কালকিনি থেকে রাহাত হুসাইন, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। কর্ণফুলী নদীর অবৈধ দখলদারদের উচ্ছেদে 15 দিনের আলটিমেটাম দিয়েছে চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলন। উচ্ছেদ অভিযান না করলে নদীটি রক্ষায় উচ্চ আদালতে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। চৌধুরী ফরিদের রিপোর্ট। দখল দূষণে বিপর্যস্ত অর্থনীতির হৃৎপিণ্ড খ্যাত চট্টগ্রামের কর্ণফুলী নদী। 2014 সালের জরিপে শাহমানত সেতু এলাকায় নদীর প্রস্থ ছিল 866 মিটার। বর্তমানে ভাটার সময় 410 এবং জোয়ারে 510 মিটার। শহরের চাকতা খাল, রাজা খাল, মহেশ খাল সহ সবগুলো খালেই দখল এবং দূষণের সঙ্গে নাব্য সংকটে। বিল্ডিং একটা দেখা যাচ্ছে, ওইটা থেকে এগুলো সব নদী ছিল, এখানে সব সৌমেলের গাছ টাছ ছিল। এখানে কর্ণফুলীকে মেরে ফেলার চক্রান্ত করতেছে প্রশাসন। এই মাননীয় প্রধানমন্ত্রীর আমরা দৃষ্টি আকর্ষণ করছি। চাকতাই কাল এবং রাজাকালী কাল এগুলো ভরাট হওয়ার কারণে দেশের ক্ষতি হচ্ছে, আমাদের জনগণের ক্ষতি হচ্ছে। জাহাজগুলোর হাজার হাজার বর্জ্য পরা তেল অয়েল যেই কর্ণফুলীতে পরে পানি দূষণ করছে, এটা বন্ধ চাইলে এটা বন্ধ করতে পারে, কিন্তু এরা না করে তাদেরকে আরো সুযোগ দিয়ে দিচ্ছে। এভাবে চলতে থাকলে দেশের লাইফলাইন খাত এই নদীটি অচিরেই ঢাকার বুড়িগঙ্গার মতো অবস্থা হবে। সরকার পর্যায়ে আমাদের একটা আকুল আবেদন থাকবে, এই নদীকে বাঁচান, অর্থনীতিকে বাঁচান। 2181 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে কর্ণফুলী নদী দখলকারী হিসেবে চিহ্নিত করা হয়েছে। তাদের উচ্ছেদে নোটিশ দেওয়া হলেও 2 বছরে তা কার্যকর না হওয়ায় ক্ষুব্ধ চট্টগ্রাম নদী ও খাল রক্ষা আন্দোলনের নেতারা। আজকে থেকে 15 দিনের মধ্যে যদি উচ্ছেদ অভিযান শুরু না হয়, তাহলে আমরা মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা আছে সেই অনুযায়ী মহামান্য হাইকোর্টের কাছে প্রতিকার চাইব এবং সুনির্দিষ্ট নির্দেশনা চাইব। কারণ দুর্বৃত্তরা কখনো হাইকোর্টের আদেশ অমান্য করে টিকে থাকতে পারে না, আগামীতেও পারবে না। কর্ণফুলী রক্ষায় নদীতে ভাসমান সংবাদ সম্মেলন শেষে দখল দূষণের সর্বশেষ অবস্থা পরিদর্শন করেন পরিবেশবাদী ও গণমাধ্যম কর্মীরা। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। এবারে খেলার খবর। অ্যাশেজ সিরিজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাট করছে অস্ট্রেলিয়া। সিডনিতে বৃষ্টিবিঘ্নিত দিনে 2 সেশনে কয়েক দফা খেলা বন্ধ ছিল। দলীয় 51 রানে অজিদের উদ্বোধনী পার্টনারশিপ ভাঙে ব্যক্তিগত 30 রানে ফিরে গেছেন ডেভিড ওয়ার্নার। এখনও বৃষ্টির কারণে খেলা বন্ধ আছে। শেষ খবরে অস্ট্রেলিয়ার সংগ্রহ 1 উইকেটে 56 রান। সবশেষে ফ্রেশ ফুল ক্রিম মিল্ক পাউডার। সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নিউজিল্যান্ডকে 8 উইকেটে হারিয়ে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়। 6 উইকেট শিকারে ম্যাচ সেরা এবাদত। সারা দেশে পঞ্চম ধাপে 760টি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ চলছে। নির্বাচন সুষ্ঠু করতে কড়া নিরাপত্তা ব্যবস্থা। সংসদীয় তালিকায় বীর মুক্তিযোদ্ধার সংখ্যা 1,82,000। এরপর রাজাকারের তালিকা করার উদ্যোগ। ঘন কুয়াশায় পাটুরিয়া দৌলতিয়ায় ফেরি চলাচল বন্ধে, 2 পাড়ে দীর্ঘ যানজট। মাঝ নদীতে আটকে আছে 3টি ফেরি। এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপ জুড়ে করোনা সংক্রমণ বৃদ্ধি। যুক্তরাজ্যে ওমিক্রন আক্রান্তের 15% পুনঃসংক্রমণ। এখনকার সংবাদ আয়োজন এ পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। তোর তো একটা জীবন আছে, এবার শুরু কর।